পাল্টে যাওয়া আজকের এই প্রযুক্তি নির্ভর দুনিয়ায় সবচেয়ে বেশি বিপর্যস্ত শৈশব। যুদ্ধের দামামা, হিংসার লেলিহান শিখায় গোটা পৃথিবী জুড়ে বিপর্যস্ত শৈশব। আন্তর্জাতিক বিভিন্ন সমীক্ষা তার পরিসংখ্যানে জানাচ্ছে আজকের দুনিয়ায় শৈশবই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। আগামী সময় এই বিপদ ভয়ঙ্কর, ভয়াবহ হয়ে উঠবে। আমাদের দেশেও এই চেহারাটা খুব একটা আলাদা নয়। তাই বাধ্য হয়ে শৈশবকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছেন বিভিন্ন সংগঠন। সম্প্রতি বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি, সংক্ষেপে যা BOGS নামে পরিচিত, তাদের এক সেমিনারে নানা তথ্য উঠে এলো এ বিষয়ে। বিশেষজ্ঞ চিকিৎসক থেকে আইনবিদরা জানালেন কিভাবে শৈশবকে রক্ষা করা যায়। কিন্তু সত্যিই কি শৈশবকে রক্ষা করা যাবে? এরকম ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকাটা মা বাবাকেই নিতে হবে, কারণ তারাই একমাত্র মানুষ যাদের সামনে একটা বাচ্চা সবথেকে বেশি নির্ভর করতে পারে। মা বাবা ছাড়াও অন্যান্য যারা নিকটাত্মীয়, সেটা দাদু, দিদিমা বা খুব ভালো কোনো রিলেটিভ হতে পারেন, পাশের কোনো মানুষ হতে পারেন যার কাছে তারা খুলে বলতে পারে, তাদেরকে অন্তত এই ভূমিকাটা নিতে হবে যে তাদের সঙ্গে কথা বলার সময়তে তারা যেন কোনোরকম হেজিটেট না করে। তাদের খুব ছোটোখাটো সমস্যা যেন তারা নির্দ্বিধায় বলতে পারে, ওপেন আপ করতে পারে। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা সবাই আজকে ব্যস্ত। সত্যি কথা বলতে অধিকাংশ ক্ষেত্রেই মা বাবা তারা দুজনেই কর্মরত এবং তাদের পক্ষে পুরোপুরিভাবে সময় দেওয়াটা হয়ে ওঠে না। কিন্তু আমরা সবসময় একটা কথা বলি, কোয়ান্টিটি অফ টাইমের থেকে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা খুব বেশি দরকার। বাচ্চার সঙ্গে খেলাধুলা করা, তার সঙ্গে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হওয়া এবং সবথেকে বড় কথা বাচ্চাকে অন্যদের সঙ্গে মেশানো, অন্য বাচ্চাদের সঙ্গে মেশানো, এটাও খুব ভীষণভাবে কিন্তু প্রয়োজন। পারফেক্ট লাইফ বলে কিছু হয় না এবং এই অ্যাডভার্সিটি আগেও ছিল, অন্যভাবে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমার মনে হয় যে একটা বাচ্চাকে মা বাবা সেইভাবেই তৈরি করুন। হ্যাঁ, তাকে প্রথম থেকে কোনো একটা দিকে বারবার করে স্বপ্ন না দেখিয়ে এমনভাবে তাকে তৈরি করুন সে যেন তার নিজের রাস্তাটা নিজে খুঁজে নিতে পারে, নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে পারে। একমুখী চিন্তা থেকে আমার মনে হয় এখন বেরিয়ে আসার সময় এসেছে। যখন আমরা ছোট ছিলাম আমাদের একটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ছাড়া আর যেন কিছু নেই জীবন। এখন কিন্তু তা নয়, বিভিন্ন রকমের অ্যাভিনিউ আছে, সেই অ্যাভিনিউগুলোতে তারা যেন নিজেকে এক্সপ্লোর করতে পারে। এই ব্যাপারটা যেন তাদের মধ্যে ছোটোবেলা থেকে গড়ে ওঠে। এবং আরেকটা ব্যাপার যে হ্যাঁ, কে কার সাথে মিশবে, সেই মানুষটা কেমন হবে এটা বলা খুব কঠিন এবং কোনো মানুষই কিন্তু পারফেক্ট নন, সবার মধ্যে ভালো খারাপ দুটোই আছে। তাই বাচ্চাকে শেখাতে হবে যে কোনো মানুষকে যখন সে চিনবে তার ভালো এবং খারাপ দুটোকেই যেন সে নেয়। আলাদা করে কোনোগুলোকে ভালোটা নেব, খারাপটা নেব না, সেটা পরবর্তীকালে সমস্যা তৈরি করবে। এবং সেই বাচ্চাটি তার বাউন্ডারিটা যেন বুঝতে শেখে। প্রত্যেকের একটা নিজস্ব কমফোর্ট জোন আছে, তার বাইরে যদি আমরা চলে যাই সমস্যা আসতে বাধ্য। তাই কমফোর্ট জোনটাকে চিনতে সাহায্য করা, তার বাইরে যেন সে না বেরোয়, এই ব্যাপারগুলো সম্বন্ধে তাকে অবগত করা। আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা খুব তাড়াতাড়ি করতে পারি তাহলে ভবিষ্যতে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং এই সমস্যাগুলো থেকে নিজেই বেরোতে পারবে। চাইল্ড অ্যাবিউজ বা শিশু নির্যাতনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেস আমাদের কাছে আসে। কিছু জুভেনাইলের আন্ডারে আমরা করি, কিছু পক্সোর আন্ডারে। জুভেনাইলের আন্ডারে এমন কেসেস আসে যেটা হচ্ছে বাড়িতে শিশুরা যেভাবে নির্যাতিত হয়। আমরা নির্যাতন বলতে কিন্তু সবসময় মানে শারীরিক নির্যাতনের প্রসঙ্গটা নিয়ে বেশি আলোচনা করি, কিন্তু শারীরিক নির্যাতন ছাড়াও মানসিক নির্যাতন, এমনকি একটি শিশুর একটি কেস এসেছিল বছর কয়েক আগে। একটি তার নাম ছিল এবং তার মানে চেহারা বা যদি আমরা ধরি একটু স্বাস্থ্য সবল মানে বাচ্চাটি ছিল, তো তার নাম নিয়ে পাড়ার যে সমস্ত হয় না লোকাল ছেলেরা যারা খেলাধুলা করে, তো তারা খুব তাকে বুলি করতো যে তুই এরকম, তুই ওরকম। তো এই নামটি হতে 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 ছেলেটি এমন পর্যায়ে চলে যায়, ডিপ্রেশনে চলে যায় এবং ডিপ্রেশন থেকে সে কি করে, সে একটা ক্রাইম করে বসে। একদিন বোধহয় সম্ভবত ওর পাড়ায় সামনে খেলাধুলা চলছিল আর কি, ক্রিকেট ব্যাট নিয়ে ছেলেটি আস্তে আস্তে বড় হয়ে যায় এবং 7-8 বছর বয়সে গিয়ে দেখা যায় ওই ছেলেটিকে ক্রিকেটের ব্যাটটা দিয়ে সে মারে
এবং মারার পর সে তো একটা ক্রাইম, অবশ্যই একটা অফেন্স করেছে এবং আমরা জানি 7 বছরের ওপরেই হয়ে গেছে তার বয়স। ফলে পুলিশে যা হয় কমপ্লেন করা হয়, কিন্তু তাকে ভীষণভাবে মানে বাড়ি থেকে বলুন বা সমাজে বলুন যে একটা বাচ্চা ছেলে হয়ে বাচ্চা ছেলেকে মারলে, তুমি গায়ে হাত দিলে, এই করলে। তারপর তাকে যখন কাউন্সেলিং করানো হয় কেস চলাকালীন, তো জানতে পারা যায় যে তাকে এইভাবে প্রত্যেক দিন এই বুলিটা করা হতো। তো এটাও কিন্তু একটা শিশু নির্যাতনের একটা আমরা শিশু নির্যাতন মানে শুধু সেক্সুয়ালি অ্যাসল্ট করাকে যদি ধরি, সেটা কিন্তু নয়। আবার কিছু কিছু কেসের ক্ষেত্রে আমি বাস্তব উদাহরণে দেখেছি যে সেক্সুয়ালি অ্যাসল্টের ক্ষেত্রে মেয়েদেরকে, বাচ্চা মেয়েদের ক্ষেত্রে যারা 10 বছরের মধ্যে, তাদেরকে তার ফ্যামিলির লোকজন যারা একটু নিডি বা যারা হয়তো বাপ বা তার কোনো ফ্যামিলি মেম্বার যার কাছে সে বড় হচ্ছে, তার হয়তো কোনো অভ্যাস আছে, অভ্যাসগত কারণে তার পয়সার দরকার, টাকার দরকার, সে কী করে, তাকে ইউজ করে, ব্যবহার করে। এবং সেই ব্যবহারের মানে ফলস্বরূপ যেটা হয় যে সেই মেয়েটির মিথ্যা একটি মামলা একজন ব্যক্তির নামে দেয়। এবং একটি কেসে আমার হয়েও ছিল, যেটা আমি অনেক জায়গায় আলোচনাও করি, যে মেয়েটিকে দিয়ে মিথ্যা মামলায় একজনকে ফাঁসানো হয়েছিল। এবং এরকমভাবে পরবর্তীকালে র্যান্ডামলি আমরা যখন সার্চ করি, তখন দেখা যায় মেয়েটিকে দিয়ে তার বাবা এই কাজটি করায় এবং সেখান থেকে যা অর্থ উপার্জন করে সেই উপার্জনের টাকায় উনি ওনার জীবন নির্বাহ করেন এবং ফুর্তি বলুন, আনন্দ করা বলুন, সবটুকুই করেন। কিন্তু লাস্ট যে কেসটি, যেটি আমার হাতে ছিল, সেই কেস চলাকালীন যেটা হয় সেটা হচ্ছে মেয়েটি কনভিক্টেড হয়ে যায় এবং সিডাব্লিউসির আন্ডারে তাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়। তো মেয়েটির শৈশব পুরোপুরিভাবে নষ্ট। এই অ্যাবিউজমেন্টের জন্য দায়ী কিন্তু তার বাবা, তার মা নেই। মা আবার একজন পুরুষের সাথে চলে গেছে এবং মা পরবর্তীকালে বাচ্চাটির সিডাব্লিউসি থেকে কাস্টাডির জন্য দাবি করেন যে তাকে আমাকে কাস্টাডি দেওয়া হোক। কিন্তু যেহেতু এখন সে হোমে থাকবে, হোমে তার কাউন্সিলিং চলবে, কেন তার এই পরিণতি পায়, সেজন্য তার এখন ঠাঁই হচ্ছে হোম। ভারতবর্ষের যদি আমরা কাঠামো বা সংস্কৃতি ঐতিহ্য করে কি, পরিবারতন্ত্রটা খুব আমাদের কাছে কিন্তু ম্যাটার করে এবং সেই পরিবারের মধ্যেই কিন্তু এই অ্যাবিউজ বা নির্যাতনের ঘটনাগুলি ঘটে থাকে। আবার পরিবার থেকেই আমরা সেই বাচ্চাটিকে সচেতন করতে পারি। যেমন আমি বলবো, প্রত্যেকটি স্কুল এবং স্কুলেরও এক্ষেত্রে একটি বিশাল বড় ভূমিকা বা দায়িত্ব, আপনি যাই বলুন সেটা আছে। স্কুলগুলির ক্ষেত্রে যেটা হচ্ছে, এই সমস্ত অ্যাওয়ারনেস বিষয়গুলো নিয়ে অন্তত 6 মাস অন্তর একটা করে ক্যাম্পেইন করা উচিত এবং তাতে কিছু নয়, অন্তত যারা 8-10 বছরের মেয়ে তাদের অন্তত এটা বোঝানো উচিত যে কোন টাচটা ভালো, কোনটা খারাপ, বা কোন জিনিসটা করলে তুমি বলবে বাড়িতে গিয়ে, তুমি লোকাবে না, তুমি নিজেকে, তোমার মা বাবা যে কাছের ব্যক্তি আছেন বা যিনি আছেন যাকে তুমি ভালোবাসো, তাকে গিয়ে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণভাবে বলবে। কোনো রকম লজ্জা, কোনো রকম ভয় যেন সেখানে না কাজ করে। এবং তার জন্য আমাদেরকে সমাজে সচেতন নাগরিক হিসেবে কিন্তু ভূমিকাটা পালন করতে হবে এবং পরিবারের যারা আছেন তাদেরকে তো অবশ্যই ভূমিকা নিতে হবে, কারণ পরিবার থেকেই একটি বাচ্চার মানে পরিবেশ তৈরি হয়। সে ছোটো থেকে, সে যদি পরিবারেই আমরা যদি নির্যাতনের শিকার হই বা কোনো বাচ্চা যদি শিকার হয়, তার ভবিষ্যতে সেই ধরনের একটা ব্যবহারিক পরিবর্তন বা কিন্তু আমরা লক্ষ্য করি। অনেকে হয়তো সেটা প্রকাশ হয় না ছোটোবেলায়, কিন্তু বড়োবেলায়ও কিন্তু সেটা থেকে যায়। বিভিন্ন পারদর্শীরা বিভিন্ন ফিল্ড থেকে এসে আমাদের কাছে এসে কথা বলবেন, যেমন মিডিয়া থেকে লয়াররা এবং সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং পুলিশের সহকর্মীরা, তারা এসে যে আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন এবং বিভিন্ন রকম যে অসুবিধাগুলো তাদের ক্ষেত্রেও হয় সেগুলো জানা। আমরা ডাক্তার হিসেবে আমাদের যদি পেশেন্ট কেউ আসে, তাদের কীভাবে তাদের সন্দেহ করব যে তাদের একটা চাইল্ড অ্যাবিউজের প্রবলেম হচ্ছে এবং সেটা হলে কার সঙ্গে যোগাযোগ করব, কিভাবে তাকে পাঠাবো, কিভাবে সাহায্য করতে পারবো, সেগুলো যত জানতে পারবো সেগুলো আমাদেরও সুবিধা হবে। কারণ কিছু কিছু সময় তারা আর কাউকে না বলে আমাদের কাছেই বলে ফেলে যে তাদের কী কী সমস্যা হচ্ছে, তখন আমাদেরই সামলানো উচিত বা তাকে পথ দেখানো উচিত যে কোন পথে গেলে সে সুস্থ থাকবে, তাকে সাহায্য করা যাবে। এবং সেই পথ দেখার জন্যই আমরা এই অনুষ্ঠান করছি, যেখানে বিভিন্ন রকম আলোচনা সভা হচ্ছে, যেখানে এই চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়াল অ্যাসল্ট সম্বন্ধে কথা হচ্ছে।
যেটা আমাদের একসময় আমরা বারণ করতাম সেক্স এডুকেশনের কথা, আই থিঙ্ক ঘুরে ফিরে সেটা চলে আসছে যে আমাদের এবার সেটা শুরু করা অত্যন্ত প্রয়োজনীয়। হয়তো স্কুলে, হয়তো ঘরে, হয়তো এখন সব বাবা মাদের কাছে সেরকম তথ্যও নেই এবং সেরকম পারদর্শিকতাও নেই যে তাদের ছেলে মেয়েদের কাছ সঙ্গে এরকম কথা নিয়ে আলোচনা করবে। তো বাবা মাদেরও কিছুটা শেখাতে হবে কীভাবে তারা কথাটা পারবে, কীভাবে কথাটা বুঝবে, এবং ছেলে মেয়েদের ছোটো মানসিকতায় তারা কীভাবে জিনিসটা বুঝবে বা নেবে, এইসবগুলো নিয়ে সত্যি অনেক আলোচনা দরকার। টিচারদের লেভেল থেকে, মিনিস্ট্রি অফ এডুকেশনের লেভেল থেকে, মিনিস্ট্রি অফ হেলথের তরফ থেকে, তো অনেক কটা পরিবর্তন সরকারি লেভেলে হলে তবেই সেটা আরও বেশি প্রযোজ্য হয়, আরও বেশি লোকজন সেটা নেয় ভালো করে। কিন্তু আমাদের তরফ থেকে বেসরকারি সংস্থান হিসেবে এবং যে সংস্থান এই নিয়ে কাজ করছে সংগঠনরা, তাদের নিয়ে আমাদের আরও এগিয়ে যেতে হবে। এবং যে আপনি বললেন এগুলো উত্তর সব কিছু আমাদের কাছে নেই, কিন্তু সমস্যা একাধিক রয়েছে। আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলো ছোট ছোট লেভেলে, বড় লেভেলে যেরকমভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি আর যেরকমভাবে আমরা অ্যাড্রেস করি। পরিবার ব্যবস্থাকে আর আগের মতো করা যাবে না, সেই জয়েন্ট ফ্যামিলিতে ফিরে যাওয়াটা সম্ভব নয়। তো যেটা করতে হবে সেটা হচ্ছে ছেলে মেয়েকে ব্যস্ত রাখতে হবে। তাদের কোনো একটা জায়গায় হয়তো কোনো রকম একটা হবি, সে সাঁতার কাটলো বা ক্যারাটে খেলতে গেল বা এই খেলতে গেলো, সেরকমভাবে তাকে ব্যবস্থা করতে হবে। সে ঘরে একা বসে থাকবে সেরকম নয়। ফোন থেকে কম্পিউটারে সে কি দেখছে, সে কি বুঝছে, সেটা বাবা মাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। সেটা কয়েক সময় আমরা করি না, কিন্তু সেটা করা দরকার, কারণ সেটা জানা দরকার যে তারা কী মানে কী ভিত্তি তাদের সামনে আসছে। সেগুলো আমাদের খেয়াল রাখা উচিত বাবা মা হিসেবে, এবং সমাজের বিভিন্ন রকম লেভেল থেকে আমাদের দেখা উচিত যে বাচ্চারা কী খাচ্ছে, এবং বাচ্চাদের এটা যেটা আপনি বলেছেন সেটা সবসময় মাথায় রাখা, যে বাচ্চাদের একটু ব্যস্ত রাখা, বাচ্চাদের সঙ্গে কথা বলা। আই থিঙ্ক কথা বলাটাও একটা বড় জিনিস। সবাই এখন এত ফোন সারাক্ষণ ধরে দেখছে, যখন বাড়িতে ঢুকলো বাবা মা বাচ্চাদের সঙ্গে একসঙ্গে অ্যাটলিস্ট বসে একটা ডিনার খাওয়া হলো, সেখানে ফোনগুলো সব বন্ধ রাখা হলো, ওয়াইফাই বন্ধ রাখা হলো, সে সময় কোনো ফোনে নয়, সে সময় কথাবার্তা হলো। তো সেগুলো করেই আমাদের আস্তে আস্তে দেখতে হবে এরকমভাবে আমরা কীভাবে এগোতে পারি। যে ভয়াবহ অবস্থার মধ্যে চলেছে শৈশব আজকের পৃথিবীতে, বড়রা যে দুনিয়া তৈরি করছে তাতে শৈশব কি আদৌ রক্ষা পাবে? প্রশ্নটা কিন্তু থাকছেই। শিশু সুরক্ষা নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলাম আমরা। এখন প্রশ্ন হচ্ছে, দ্রুত পাল্টে যাওয়া এই সমাজের মধ্যে ছোটরা কিন্তু নানাভাবে অত্যাচারিত হচ্ছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নির্যাতনের শিকার হচ্ছে তারা। তাই বিশেষজ্ঞরা মনে করছেন যে ছোট থেকে সমাজের ভালো দিক, খারাপ দিক, এই সব কিছু নিয়ে যদি তাদেরকে সঠিক পথে চালিত করা হয়, সঠিকভাবে তাদের শিক্ষা দেওয়া হয়, তাহলে যখন তারা বয়ঃসন্ধিকালে আসবে, এই ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু বুঝতে শিখবে কোনটা ভালো, কোনটা মন্দ। তবে এই দায়িত্ব কিন্তু নিতে হবে পরিবারগুলোকেই। পরিবারের ভিতর থেকেই এই শিক্ষাদানের পাঠ শুরু করতে হবে।